আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। নিবেদন করছে জাদুবিদ্যা ও ডাকিনীবিদ্যা চর্চা করার অপরাধে এই প্রথমবার দুই মহিলার মুণ্ডচ্ছেদ করল আইএসআইএস জঙ্গিরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে সিরিয়ায়। ইন্দোনেশিয়ার মেডান শহরে মঙ্গলবার ঘটে যাওয়া সামরিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 141। বিমানের ধ্বংসাবশেষের নিচে অনেক মৃতদেহ থাকতে পারে বলে অনুমান পুলিশের। চলছে উদ্ধার কার্য। মঙ্গলবার রাজধানী আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত 44 নং জাতীয় সড়ককে ডাবল লেনে উন্নীত করার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ডাকিনীবিদ্যা চর্চা করার অপরাধে এই প্রথমবার দুই মহিলার মুণ্ডচ্ছেদ করল আইএসআইএস জঙ্গিরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে সিরিয়ায়। অবাধে একের পর এক হত্যালীলা চালিয়ে গিয়েছে তারা। তাদের হাত থেকে রেহাই পায়নি নিষ্পাপ শিশুরাও। নির্মমভাবে মানুষের মাথা কেটে সেই দৃশ্য অবলীলায় পোস্ট করেছে সোশ্যাল সাইটে। ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএসআইএস এবার দুই মহিলার মুণ্ডচ্ছেদ করল। নৃশংস এই ঘটনাটি ঘটেছে সিরিয়ায়। জানা যায়, জাদুবিদ্যা ও ডাকিনীবিদ্যা চর্চা করার অপরাধে প্রথমবার দুই মহিলার মাথা কাটল আইএস জঙ্গিরা। পুরুষদের মুণ্ডচ্ছেদ করায় সিদ্ধহস্ত ইসলামিক জঙ্গি গোষ্ঠী এবার পুরুষদের সঙ্গে মহিলাদেরও মাথা কাটার নজির তৈরি করল। গত রবিবার ও সোমবার জাদুবিদ্যা চর্চার অভিযোগে দুই মহিলার মুণ্ডচ্ছেদ করে আইএস জঙ্গিরা। একই অপরাধে মাথা কেটে নেওয়া হয় তাদের স্বামীদেরও। ঘটনা দুটি ঘটেছে মায়াদিন এবং দেড় এজুর শহরে। নির্মম এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আইএস। এর আগে কালো জাদু চর্চা করার অপরাধে সিরিয়া ও ইরাকে হত্যালীলা ঘটিয়েছে আইএস। ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য জাদু দেখিয়ে আইএস জঙ্গিদের কাছে পার পায়নি নিরীহ জাদুকর। তবে অতীতে আইএস এর যাবতীয় কীর্তিকে উলটপালট করে দিল দুই মহিলার মুণ্ডচ্ছেদের এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইন্দোনেশিয়ার মেডান শহরে মঙ্গলবার ঘটা সামরিক বিমান দুর্ঘটনার মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়ালো 141। বিমানের ধ্বংসাবশেষের নিচে অনেক মৃতদেহ থাকতে পারে বলে অনুমান পুলিশের। চলছে উদ্ধার কার্য। ইন্দোনেশিয়ার সামরিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 141। এখনও বিমানের ধ্বংসাবশেষের নিচে অনেক মৃতদেহ থাকতে পারে বলে অনুমান পুলিশের। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। জোর কদমে চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার দুপুরে মেডান শহরের সিওনোডো বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ার 2 মিনিটের মধ্যেই শহরের একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে সে দেশের বায়ুসেনার হারকিউলিস C-130 পরিবহন বিমানটি। বিমানে সেই সময় 122 জন যাত্রী ছিলেন। বায়ুসেনার প্রধান আগাস সুপ্রিয়াতনা গতকালই স্বীকার করে নিয়েছিলেন সাওয়ারিরা কেউ বেঁচে নেই। জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়ি। প্রশ্ন ছিল, হতাহতের তালিকায় কতজন সাধারণ নাগরিক রয়েছেন। এখনো পর্যন্ত 141 জনের দেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়তে থাকা বিমানে তারা আগুনের গোলা ও ধোঁয়া দেখতে পান। বায়ুসেনা প্রধান জানান, দুর্ঘটনার আগে এটিসি-কে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন চালক এবং ঘাঁটিতে ফিরতে চেয়েছিলেন। ফেরার সময় বিমানে আগুন লেগে যায়। প্রসঙ্গত, গত ডিসেম্বরে 162 জন যাত্রীকে নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে জাভা সমুদ্রে সলিল সমাধি ঘটে এয়ার এশিয়া বিমানের। তার আগে 2005 সালে মান্ডালা এয়ারলাইন্সের একটি বিমান মেডানের কাছে ভেঙে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত 150 জন মানুষের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার রাজধানী আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত 44 নং জাতীয় সড়কে ডাবল লেনে উন্নীত করার শিলান্যাস হলো। শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য আধিকারিকরা। বর্তমান কেন্দ্রীয় সরকার উত্তর পূর্ব ভারতে 1 লক্ষ কোটি টাকা ব্যয়ে 10,000 কিমি রাস্তা নির্মাণের পরিকল্পনা নিয়েছে এবং এই পরিকল্পনা অনুসারে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে গুমতি জেলার জেলা সদর উদয়পুর পর্যন্ত 44 নম্বর জাতীয় সড়ককে ডাবল লেনে উন্নীত করার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা জানান কেন্দ্রীয় জাতীয় সড়ক ও সারফেস মন্ত্রী নীতিন গডকরি। পাশাপাশি তিনি আরও বলেন,
কোনো দেশের উন্নতির জন্য রাস্তার একটি বিশেষ অবদান রয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানান, দেশে সিমেন্টের রাস্তা তৈরিরও পরিকল্পনা রয়েছে। সরকার যে বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছে সেটি হলো রাস্তার নির্মাণ খরচ কম করা ও রাস্তার মান উন্নত করা। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এদিন রাজ্যের বিকল্প সড়ক আসামের কুকিতল থেকে ত্রিপুরার দক্ষিণের শহর সাব্রুম পর্যন্ত বিস্তৃত রাস্তাকে জাতীয় সড়ক হিসেবে এদিন ঘোষণা দেন। उदयपुर से सबरूम सेक्शन जो है उसके बारे में भी 74 किलोमीटर है, उसका भी काम शुरू हुआ है और ये दोनों प्रोजेक्ट मिलकर करीब 879 करोड़ राष्ट्रीय महामार्ग में भारत सरकार की ओर से हम इसके ऊपर खर्चा करने वाले हैं। हमारे प्रगति और विकास में रोड का बहुत महत्व है। 10,000 किलोमीटर 1 लाख करोड़ रुपए के रोड बापू इसमें बनाने का हमने निर्णय किया है। अभी तक का 10,000 किलोमीटर के कार्य का शुभारंभ भी हुआ है और इस दिसंबर एंड तक 20,000 करोड़ के कार्य शुरू होंगे और 5 साल में हम इस टारगेट को पूरा करने की कोशिश करेंगे। हमने ये भी तय किया है कि इसके बाद हम सीमेंट कंक्रीट के रोड बनाएंगे, रोड की कॉस्ट ऑफ कंस्ट्रक्शन को कम करें और क्वालिटी ऑफ कंस्ट्रक्शन को इम्प्रूव करें, यही हमारी कोशिश है। और इसलिए जो सीमेंट कंक्रीट के रोड बनेंगे वो मेंटेनेंस फ्री होंगे और उसके लिए किसी प्रकार की भी मेंटेनेंस करने की आवश्यकता नहीं पड़ेगी। भारतमाला प्रोजेक्ट में फ्रॉम कुकीटल्टो टू सबरूम, कुकीटाल टू सबरूम, ये 235 किलोमीटर का ये 180 किलोमीटर का रोड जो है उसको मैं राष्ट्रीय महामार्ग करके घोषित करता हूँ। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আমতলীতে আয়োজিত এই শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্যের মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী আবার বিশেষ বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিরতির পর আবারও স্বাগত। বাংলাদেশে হিন্দু পরিবারের উপর অমানবিক নির্যাতন, প্রাণ বাঁচাতে 4 পরিবারের 18 জন আশ্রয় চাইল বিএসএফ এর কাছে। পরে বিএসএফ ও বিজেপির মধ্যস্থতায় ফিরিয়ে নেওয়া হয় আক্রান্ত বাংলাদেশিদের। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর অমানবিক নির্যাতনের ঘটনায় মঙ্গলবার দুপুরে সিলেট জেলার হবিগঞ্জ থানার জাম্বড়াছড়া এলাকার 4 পরিবারের 18 জন বাংলাদেশি নারী পুরুষ প্রাণ বাঁচানোর আর্জি নিয়ে দ্বারস্থ হল কাঁটাতারের বেড়া সংলগ্ন স্থানে। সংখ্যালঘু হিন্দু পরিবারের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে। প্রাণ বাঁচানোর তাগিদে আশ্রয় নেওয়া 4 পরিবার মঙ্গলবার দুপুর থেকেই বনবাজার সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে অস্থায়ী তাঁবু টাঙিয়ে স্থানীয় বিএসএফ এর কাছে আশ্রয় ও নিরাপত্তা দাবি করে। গোয়ালা ও চাষা পরিবারের 18 জন বাংলাদেশি নাগরিকদের স্থানীয় বিএসএফ খাবার ও পানীয় জল প্রদান করে। পরে বিকেলে বিজেপি ও বিএসএফ বাংলাদেশের জাম্বুড়াছড়া এলাকায় পতাকা বৈঠক করে আক্রান্ত ও নির্যাতিতদের দেশে ফিরিয়ে নেয় বিজেপি। ঘটনার বিবরণে জানা যায়, কাঁটাতারের বাইরের ভারতীয় কৃষিজমি চাষাবাদ করার জন্য ভারতীয় কৃষকরা ওই 4 হিন্দু পরিবারের কাছে দায়িত্ব দিতেই শুরু হয় ঝগড়ার সূত্রপাত। বাংলাদেশের স্থানীয় মুসলমান সম্প্রদায়ের বক্তব্য, ভারতীয় কৃষিজমি তারা চাষ করতে পারবে না। দুই সম্প্রদায়ের মধ্যে এ নিয়েই শুরু হয় বিবাদ। মঙ্গলবার দুপুরে বিজেপিদের উপস্থিতিতে 4 হিন্দু পরিবারের উপর হামলা চালানো হয় এবং তাদের বসতঘরও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 4 হিন্দু পরিবারের অভিযোগ, বিজেপির সামনেই তাদের পরিবারের মা ও বোনেদের উপর ঝাঁপিয়ে পড়ে ওই সম্প্রদায়ের লোকজন। এই ঘটনায় ভারতীয় সীমান্তেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। দরবারটা হইছে জমি লই আর কি, ইন্ডিয়ার যে জমি যে পড়তাছে যে ইন্ডিয়ার জমি ওই দিছে এক হিন্দুরই, মানে আমরা ইন্ডিয়ার জমি নিয়ে দিছে হিন্দুরে, হ্যাঁ মানে দেখশন করে বাগানটারে তসতলাপি করিয়া হেও খায়, ইন্ডিয়ার যে মালিক হেও খাইতেছে আর কি। তে ওখানে মুসলিম তারা বাধা দিছে আর কি, তুই জমি করতে পারত না, জমি আমরা করবো। এইটা লইয়ে তারা ফিকশনটা হওয়ার পরে তারা বাড়ি ঘরে আয়া বিডিআরে লই আইছে, বিডিআরে লই আইয়া তারা এখানে মাই মুরব্বী বিচার প্রার্থী হয়েছে, বিচার হয়েছে তারা মানছে না। তারা বিডিআরে বলে দিচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা দিয়ে তারা রাইনা তারা বাড়ি ঘরে আগুন লাগা করাইছে, এরপর তারা মারপিট করাইছে, তারপর তারা ওই জানের ভয়ে তারা আইছে আর কি ইন্ডিয়া। বাংলাদেশে কত পরিবার ঘর বাড়ি পড়ছে? একটা ঘরই বলে পড়ছে আর কি। কতজন আছে হিন্দু পরিবার, কি সম্প্রদায় তারা? সব ওই গোয়ালা কমিউনিটির। কয় পরিবার? 4 পরিবার। 4 পরিবার। 4 পরিবারে
18 জন লোক। আচ্ছা, মেয়ে ছেলের উপরে কিছু হয়েছে বলে মনে হয়নি আপনার? এখন তো তারা তো জানার ভয় যখন আছে তো মনে না কিছু তো হইবই স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর ত্রিপুরা সুন্দরী স্কুলের ছাত্র শহীদ কানুদের 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এসএফআই উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে। শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্রনেতা তথা বিধায়ক মাধব সাহা। শহীদ কানুদের শহীদানের এবার 25তম বর্ষ। 9 দিনব্যাপী 25তম বর্ষে শহীদকে স্মরণের কর্মসূচি বুধবার শহীদদের স্কুলে রক্তদানের মধ্য দিয়ে শুরু হয়। ভারতের ছাত্র ফেডারেশন উদয়পুর বিভাগীয় কমিটি ছিল রক্তদান শিবিরের উদ্যোক্তা। শিবিরকে ঘিরে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। বুধবার ত্রিপুরা সুন্দরী স্কুলে প্রদীপ জ্বালিয়ে শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্রনেতা বিধায়ক মাধব সাহা। উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, সম্পাদক নবারুণ দেব, প্রাক্তন ছাত্রনেতা রানা রায়, ইন্দ্রজিৎ দাস, রাজীব সেন, দেবাশিসধর চৌধুরী, গণ আন্দোলনের নেতা দুলাল দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার, সংগঠনের বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী, সভাপতি মিঠুন মজুমদার প্রমুখরা। 1991 সালের 8 জুলাই পাঠ্য বইয়ের কালোবাজারি বন্ধের দাবিতে উদয়পুরের ছাত্ররা রাজপথে নামে। মিছিল করে শহর দাপিয়ে এসডি অফিসে ডেপুটেশনে গিয়েছিল। আর সেই এসডিও অফিস চত্বরেই তৎকালীন কংগ্রেস টিইউজিএস জোট সরকারের পুলিশ বাহিনী সরকারের নির্দেশে ছাত্র আন্দোলনকে স্তব্ধ করতে নির্বিচারে গুলি চালায় ছাত্রদের উপর। সেই গুলিতে অসংখ্য ছাত্র আহত হওয়ার পাশাপাশি গুলিবিদ্ধ হয় 3 ছাত্র। তাদের মধ্যে 2 জনকে বাঁচানো গেলেও ত্রিপুরা সুন্দরী স্কুলের 8ম শ্রেণীর ছাত্র 9 জুলাই সকালে জীবিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদের মৃত্যুবরণ করে। ছাত্ররা চাইতে গেল বই, প্রত্যুত্তরে পেল পুলিশের বন্দুকের তপ্ত বুলেট। কালো দিন, সেই ভয়াবহতা আর ফিরে না আসুক কোনোদিন, তার শপথ বুধবার স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে গ্রহণ করল ছাত্ররা। কানুদের শহীদান দিবস উপলক্ষে যে কর্মসূচি কর্মীরা এখানে রক্তদান শিবির পাঠ্য বই আন্দোলনের অন্যতম শহীদ ইতিপুরুষের স্কুলের 8ম শ্রেণীর ছাত্র কানুদের এই সময় এবং এই বছরটা তার আত্মবলিদানের এবং শহীদান দিবসের 25তম বর্ষ ভিত্তি আমরা পালন করছি। 25তম শহীদান দিবস আজকে 25 বছর আগে কংগ্রেসকে যুগ রাজত্বে পাঠ্য বইয়ের জন্য লড়াই করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদের মৃত্যুবরণ করেছেন। 25তম শহীদান দিবস আমরা স্মরণের শপথে শ্রদ্ধায় আমরা স্মরণ করছি। 1 থেকে 9 জুলাই এই 9 দিন ব্যাপী যে রক্তদান শিবির, হলসভা, ছাত্র সমাবেশ, নানা ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 14 দফা দাবির ভিত্তিতে চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের সচিবের নিকট এক ডেপুটেশন দিল কমলাসাগর বিজেপি মন্ডল কমিটি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে জানান ডেপুটেশনকারীরা। বুধবার বেলা 3টায় কমলাসাগর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে 14 দফা দাবির ভিত্তিতে চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের এক ডেপুটেশন প্রদান করা হয়। রেগার বকেয়া টাকা মিটিয়ে দেওয়া, পিডিএফ এর কাজ প্রত্যেক ওয়ার্ডে সমানভাবে ভাগ করা, 182 টাকা 50 পয়সা কৃষি শ্রমিক যোজনার জমাকৃত পলিসির টাকা ফেরত দেওয়া এবং প্রত্যেক বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলোকে বিদ্যুৎ প্রদান করা ছিল 14 দফা দাবির মধ্যে অন্যতম। এই দিনের এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা পর্যবেক্ষক বিদ্যুৎ ঘোষ। 14 দফা দাবির ভিত্তিতে 1 ঘন্টা আলোচনা করে পঞ্চায়েত সচিব যথাযথ বিচার বিশ্লেষণ করে উপর মহলে পাঠানোর আশ্বাস দেন। ডেপুটেশন প্রদানকারীরা সাংবাদিকদের জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। পঞ্চায়েত কমিটির উদ্যোগে কমলাসাগর বিধানসভা অন্তর্গত আমরা এই চম্পামুড়া পঞ্চায়েতে 14 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি। কিন্তু এখানে ডেপুটেশনে মিলিত হয়ে আমরা ওনাদের কথা শুনে একদম স্যাটিসফাইড হই নাই। আমাদের দাবিগুলির মধ্যে প্রধান দাবি ছিল যে পঞ্চায়েতে রেগার টাকা কেন সময় মতো দেওয়া হবে না, এবং গত 2013-14 সনের একটা বকেয়া 12 দিনের কাজ ছিল, সেইটা কাজ না করিয়ে তারা টাকা ফেরত পাঠিয়ে দিয়েছে। 14,72,000 টাকা ফেরত পাঠিয়ে দিয়েছে। এলাকার মানুষ না খেয়ে মরছে। সচিব উনি একটা প্রশ্নেরও সদুত্তর দিতে পারেন নাই, এবং তাতে আমাদের মনে হয়েছে এই রেগার টাকা এবং বিভিন্ন ইস্যু নিয়ে এই পঞ্চায়েতের সচিব এবং পঞ্চায়েতের সিপিএম এর যে নেতারা যুক্ত তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে এবং পুকুর চুরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। ভারতের ছাত্র ফেডারেশন চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে দেওয়া হয় সংবর্ধনা। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। প্রধান অতিথি ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, এসএফআই রাজ্য কমিটির সদস্য ধ্রুব দত্ত, ভারতের যুব ফেডারেশনের বিভাগীয় সম্পাদক সত্যব্রত ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ বলেন, আমরা ইলেকট্রিসিটি দিয়ে সাহায্য করবো জেলা পরিষদ থেকে, যাতে করে ছাত্রছাত্রীরা ভালোভাবে লেখাপড়া করতে পারে। আজকের যারা ছাত্রছাত্রী এরা আগামী দিনের ভবিষ্যৎ। এই ছাত্রছাত্রীরা আগামী দিনে সুন্দর সমাজ গড়বে, সুন্দর একটি দেশ গড়বে, সুন্দর একটি রাজ্য গড়বে। তাই আজকে যারা ছাত্রছাত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, আমরা যদি আত্মীয় করতে পারতাম, চেষ্টা করতে পারতাম, হয়তো আরো ভালো রেজাল্ট করতে পারতাম। সেই দিক দিয়ে আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু তার পাশাপাশি আমাদের দেখতে হবে যে শুধু নম্বরের পিছনে দৌড়ানো হবে না। ভালো নম্বর পেয়েছি সেটা ঠিক আছে, কিন্তু শুধু নম্বর পেলে ভালো মানুষ হওয়া যায় না। এটা ভালো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিতর্কিত রাবার বাগানকে কেন্দ্র করে মারামারি, আর এতে গুরুতর আহত হয় এক গৃহবধূ। ঘটনা যাত্রাপুর থানা এলাকার হিম্মতপুরে। আহত গৃহবধূর চিকিৎসা চলছে কাঠারিয়া হাসপাতালে। হিম্মতপুরে বিতর্কিত রাবার বাগানকে কেন্দ্র করে এক গৃহবধূকে বেধড়ক লাঠি পেটায় মারাত্মক আহত হয়। আহত গৃহবধূর শারীরিক চিকিৎসা চলছে কাঠালিয়া হাসপাতালে। এলাকায় যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে। গণস্বাক্ষর সম্বলিত থানায় মামলা। পুলিশ অভিযুক্ত একজনকে আটক করেছে, বাকিরা পলাতক। ঘটনা যাত্রাপুর থানাধীন হিম্মতপুর গ্রামে মঙ্গলবার সকাল 10টায়। গ্রামের প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিগত কয়েক বছর ধরে 4.5 কানি রাবার বাগানের মালিকানা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় পঞ্চায়েত স্তরে উভয় পক্ষের মধ্যে সালিশি সভায় সহমত পোষণ করলেও পরবর্তীতে প্রতিপক্ষ মোশাররফ হোসেন মালিক পক্ষ আব্দুল মমিনের বাগানে গিয়ে মাঝে মধ্যে জবর দখলের জন্য গোটার পরিবার হানা দেয়। গত 30 জুন মালিক পক্ষের গৃহবধূ কুলসুম বেগম খবর পেয়ে তাদের বাগান থেকে প্রতিপক্ষ বাগানে এসে রাবার নিয়ে যাচ্ছে। বাগানে গিয়ে গৃহবধূ বাধা দেওয়ায় তার উপর মোশাররফ হোসেন সহ তার 3 ছেলে পরিকল্পিতভাবে লাঠিপেটাই করে বর্বরিচিতভাবে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে স্বামী আব্দুল মমিন ঘটনাস্থলে উপস্থিত হলে তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। সকালবেলা আমার স্ত্রী আমার রাবার বাগানে টেপারের খোঁজে গিয়েছিল। যাওয়ার পরে মোশাররফ হোসেন এবং মোশাররফের ছেলেরা মিলে আমার স্ত্রীকে বেধড় মারধর করে। তখন আমি খবর পাইয়া আমি বাগানে যাই। বাগানে যাওয়ার পরে আমারও মারধর করে। আমার স্ত্রী এখন হাসপাতালে ভর্তি আছে, খুব মারধর করছে রড দিয়া। এখন আমার স্ত্রী বাঁচে না বাঁচে বিশ্বাস নাই। আমি থানায় মামলায় করছি, এখন সুষ্ঠু বিচার চাই। অন্যায়ভাবে গৃহবধূকে বেধড়ক লাঠিপেটার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোশাররফ হোসেন ও তার 3 ছেলের বিরুদ্ধে গ্রামের 78 পরিবার সংঘবদ্ধ হয়ে যাত্রাপুর থানায় একটি মামলা করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানায় গ্রামবাসীরা। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম বিশালগড় দক্ষিণ অঞ্চল কমিটির অন্তর্গত নাড়াউড়া ব্রাঞ্চের পক্ষ থেকে জনস্বার্থে এক ডেপুটেশন দেওয়া হয় বিশালগড় পুর পরিষদে। 6 দফা দাবির ভিত্তিতে দেওয়া হয় ডেপুটেশন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বিশালগড় দক্ষিণ অঞ্চল কমিটির আওতাধীন উত্তর নাড়াউড়া ব্রাঞ্চের পক্ষ থেকে বুধবার বেলা 1টায় জনস্বার্থে বিশালগড় পুর পরিষদে এক ডেপুটেশন প্রদান করা হয়। 6 দফা দাবির স্মারকলিপি গ্রহণ করেন পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সূর্যকুমার দেববর্মা। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল মাটির রাস্তাগুলোকে ইট সলিং করা, রাস্তার পাশে পাকা ড্রেন নির্মাণ করা, স্ট্রিট লাইট সহ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা। এদিনের এই ডেপুটেশনে এলাকার শঙ্কর দাস, জাহাঙ্গীর হোসেন এবং উত্তম ঘোষ সহ 6 জনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হন। কমিউনিস্ট পার্টি বিশালগড় দক্ষিণাঞ্চল অন্তর্গত উত্তর নারায়ণগড় ব্রাঞ্চের উদ্যোগে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে, যেমন
পানীয় জল সম্প্রসারণ, নিকাশি ব্যবস্থার জন্য ড্রেন সম্প্রসারণ পাকা, তারপর ফেজ লাইন সম্প্রসারণ এবং মানে ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য ডাস্টবিন স্থাপন ও সাফাই কর্মী প্রেরণ, এই সমস্ত 6 দফা দাবি নিয়ে আজকে আমরা এই বিশালগড় পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের সঙ্গে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সামান্য বৃষ্টি হলেই ঘর থেকে বেরোতে হয় ছাতা নিয়ে, আর সেই ছাতা যদি নষ্ট হয় তবেই ছুটে যেতে হয় সারাইকারীদের দোকানে। আর গত কিছুদিনের টানাবর্ষণে এমন অনেক ছাতাই সারাই করেছেন ছাতা সারাইকারীরা, যেটা বিগত দিনের চেয়ে কিছুটা বেশি। এই কয়েকদিনের টানা বৃষ্টিতে ভালোই সারাই করেছে ছাতা, তবে আর কয়েকদিন বৃষ্টি থাকলে হয়তো আরো কিছু ছাতা সারাই করতে পারতাম, এমনই অভিমত সোনামুড়া শহরের কিছু ছাতা সারাইকারীদের। এই কয়েকদিনের বৃষ্টির ফলে তারা অনেক ছাতা সারাই করেছিলেন, কিন্তু এখন প্রকৃতি তার রূপ পাল্টিয়েছে, আকাশে দেখা দিয়েছে সোনালী রোদ, ফলে কিছুটা হতাশ ছাতা সারাইকারীরা। তাদের বক্তব্য, সারা বছর তারা বসে কাটায়, বৃষ্টি হলে তাদের মুখে ফুটে কিছুটা হাসি, তাই তারা চাইছেন বৃষ্টি আরো কিছুদিন যাতে হোক। বৃষ্টি দেখলে লাভ হইব, লস বৃষ্টি দেখলে কাজ বেশি হইব। চালাইতে আছে, বাবা আছে, ওলারা আছে, ওরা আছে 7 জন, জীবিকা নির্বাহ করতেছে। বৃষ্টি অনেক ওই ছাতিগুলো আছে বেশি, ছাতিগুলো কাম করে। আমরা কাজ করবো একটু ভালো এই বৃষ্টি সিজনে। বৃষ্টি যদি না হয় তাহলে আমরা বইটা করি মানে কোনো কাজ ফিরা খাইতে পারি না, বহুত টেনশনে আছে। বৃষ্টি বৃষ্টি লাগে আমরা পয়সা কামাই করতে পারি না, অনেক টাকা কামাই করতে পারি। খুব ভালো করছি, আচ্ছা খুব ভালো ছাত্রী। বৃষ্টির দরকার নেই আর বেশি, যেমন গেলে গিয়ে যাক মানুষের তো আমি বৃষ্টি লেগে বই থাকলে সংসারই তো মানে চলে না, মানুষের তো কষ্ট পায়। বৃষ্টিও না আমার লাভ হয়েছে, আরে প্রচুর ছাত্রী, অনেক ছাত্রী। আমি কইলেও শান্তি পাই না, মানে বহুত কষ্ট করতে 7টা থেকে রাতে 10টা পর্যন্ত কাজ করি। অপরদিকে বৃষ্টির ফলে মাথায় হাত কৃষকদের। বৃষ্টি হলে তাদের ফসল নষ্ট হয়ে যায়। কিছুদিনের টানা বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে কৃষিজ ফসলের। এখন এটাই দেখার ভাগ্য দেবতা কাদের দিকে দেখবে, কার মুখে ফুটবে হাসি। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে কাজে আসতে শুরু করেছে তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্যের জারি করা ফরমান। মহকুমার প্রত্যন্ত অঞ্চলের কর্তব্যরত আশাকর্মীরা জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবার আওতায় আনতে শুরু করেছেন। শেষ পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্যের জারি করা ফরমান কাজে আসতে শুরু করল, যার ফলে তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য দপ্তরের কর্তব্যরত আশাকর্মীরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবার আওতায় আনতে শুরু করল। 18 মুড়া এডিসি ভিলেজের 41 মাইল এলাকার রায়হামচাপাড়ার 11 মাসের শিশুকন্যা সহ আরও 2 জন শিশুকন্যাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা তারই প্রমাণ করে। 41 মাইল এলাকার আশাকর্মী জয়লক্ষ্মী দেববর্মা তিনি তার এলাকা ঘুরে যখন দেখতে পান জ্বরে আক্রান্ত হয়ে ওই এলাকার 11 মাসের শিশুকন্যা শেষনা রিয়াং সহ আরও 2টি শিশুকন্যা বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে আছেন, তখন ফোন যোগে খবর দেন মহকুমা প্রশাসকের নিকট। এমনটাই জানালেন এক রোগীর অভিভাবক। কি নাম? কি হয়েছে? হ্যাঁ কিছু কোন যায় না, আগে একবার হাসপাতালে আইয়া ম্যালেরিয়া পাইছে, পাইয়া সারিয়া ম্যালেরিয়া ওষুধ দিয়া তারপরে ম্যাডাম আমার ছুটি দিলাম, আপনার মেয়ে সুস্থ হয়েছে, এখন আপনার বাড়ি যাইতে পারছে কইয়া ছুটি দিচ্ছে, বাড়ি গিয়া পরে আবার বাড়ি গেছে, কমে না আর কি, কমে না থেকে আজকে এসডিএম স্যার বাজার দিয়ে আমরা বাড়িতে গিয়া আমাদের সঙ্গে সঙ্গে মহকুমা প্রশাসকের উদ্যোগে সোমবার সন্ধ্যায় তাদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। শুধু তাই নয়, সঠিক সময়ে ওষুধ পাচ্ছেন কিনা রোগীরা তাও প্রতিনিয়ত লক্ষ্য রাখছেন প্রশাসকের একটি বিশেষ দল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে জাদুবিদ্যা ও ডাকিনীবিদ্যা চর্চা করার অপরাধে এই প্রথমবার 2 মহিলার মুণ্ডচ্ছেদ করল ISIS জঙ্গিরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে সিরিয়ায়। ইন্দোনেশিয়ার মেডান শহরে মঙ্গলবার ঘটে যাওয়া সামরিক বিমান দুর্ঘটনা